বাংলাকে আমরা ৩৫ বছর বাম শাসন আর এই ১৫ বছর মানে ৫০ বছর পিছিয়ে গেছে। ৫০ বছর এই পশ্চিম পিছিয়ে গেছে। আর কোনো রকম আর্থিক এখানে প্রগতি কিছু নেই এখানে। অন্নপূর্ণা ভান্ডার যেটা আমরা করব সেটা তো অলরেডি চালু হয়ে গেছে। আমি এবার তো তিনটি আপনার দাঁতনে অন্নপূর্ণা ভান্ডারের আমার এলাকাতে ৩টি ব্লক পড়ে। তো ৩টি ব্লকের মধ্যে সব জায়গা থেকে সেদিন নিজের হাতে, আর কোথাও ১০০ জন, কোথাও ৫০ জন, কোথাও ১০ জন যে আমার এলাকা ছিল, সবার হাতে নিজের হাতে আমি প্রতীকী হিসাবে তুলে দিয়েছি। এই তো তৃণমূল টল দিয়ে ভেঙে তো দুটুকরো হয়ে গেছে। মানে সংসদও ভাঙন, আবার বিধানসভা ভাঙন। আর প্রতিদিন মেয়র, কলকাতার মেয়র উনিও পদত্যাগ করেছেন। আর প্রতি জায়গায় মানে সব জায়গাতে যে অঞ্চল প্রধান, তারপরে জেলা পরিষদে যারা আছে সবাই পদত্যাগ করছে এখন। কারণ তারা বুঝে গেছে তারা আর এই সমাজে লোকের চোখে এত হীনমন্যতায় এসে গেছে যে ওরা কাজই করতে পারবে না। যে চুরি চামারি বা এই থানাগুলোকে যে পার্টির অফিস করে রাখা হয়েছিল, একদম ফ্রি ফ্রম অল আসপেক্টস, মানে ওখানে কোনো পার্টির, কোনো ভারতীয় জনতা পার্টি বা তৃণমূলের কোনো পার্টি কার্যকর্তা গিয়ে থানায় বসে কাজ করছে সেটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, হ্যাঁ, তো তিনি তো সবসময় বলতেন ইন্ডাস্ট্রি আনছেন, ইন্ডাস্ট্রি, তিনি এখানে গ্লোবাল সামিটও করতেন। তো আপনি মানে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি কেন বাংলার জন্য কিছু ভাবেননি, যেখানে আপনি বাংলার ছেলে? একটা গোষ্ঠীকে এত বেশি করে তোলা দেওয়া হচ্ছিল, আগামী দিনে যে কি হতো সেটা বলা মুশকিল। বর্ডার সিল করতে দিচ্ছিল না। বিএসএফ বারবার চিঠি দিয়ে চাইছিল। আমার সঙ্গে আজকে বাংলা হান্টের মুখোমুখি অজিত কুমার জানা, দাঁতনের এমএলএ। এবং তার পরিচয় শুধু দাঁতনের এমএলএ হিসেবেই নয়, তার আগে তার পরিচয় রয়েছে তিনি বহু বছর আরএসএস সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি একজন নিজে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এখন আছি। হ্যাঁ, মানে আরএসএস এর একদম সক্রিয় কর্মী। একবার সঙ্গে সহিংস হলাম, মানে বেশ আজীবন সহিংস। আমরা এটাই মনে করি যে ছিলাম বলে আমাদের কোনো পাস্ট হয় না যে ছিলাম। একবার আমরা ধ্বজের সামনে প্রার্থনা করেছি, মানে আজীবন আমরা প্রতিজ্ঞা নিই, আমরা আজীবন এই কাজটা করে যাবো বলে প্রতিজ্ঞা নিয়ে থাকি। দাদা, আমি আপনার ভোটের দিনকে আপনার ওখানে ছিলাম, আপনার সঙ্গে আমি সমস্ত বুথগুলো ঘুরেছিলাম। আমি দেখেছিলাম ওখানকার, মানে ওখানে কি কি হয়, কি কি না হয়, যেরকম ধান চাষ, ওখানে বাদাম চাষ হয়। হ্যাঁ, বাদাম চাষ হয়। তো সেক্ষেত্রে আপনি বলেছিলেন উন্নয়নের কথা, এবং বিজেপির সরকার, ডাবল ইঞ্জিনের সরকার সর্বত্রই উন্নয়নের কথা বলছে। আপনি তো জিতে এসেছেন, ওখানকার মানুষ আপনাকে জিতিয়েছে। তো এবারে কি হচ্ছে ওখানকার উন্নয়ন যদি বলেন? আমরা জিতে আসার পরে যখন আমাদের ছোট্ট মন্ত্রিসভা গঠন হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তখন থেকে আমাদের উন্নয়ন কাজ শুরু হয়ে গেছে। প্রথমত উন্নয়ন বলতে গেলে আইন শৃঙ্খলা উন্নয়ন, যে চুরি চামারি বা এই থানাগুলোকে যে পার্টির অফিস করে রাখা হয়েছিল, একদম ফ্রি ফ্রম অল আসপেক্টস, মানে ওখানে কোনো পার্টির, কোনো ভারতীয় জনতা পার্টি বা তৃণমূলের কোনো পার্টি কার্যকর্তা গিয়ে থানায় বসে কাজ করছে সেটা নয়। আর মানুষ একদম বিলকুল যেন মনে হচ্ছে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম। এই যে একটা ফ্রিনেস, এই যে এটা মানে পরিবর্তন যেটা হচ্ছে, আমরা বলি। আপনি তো একদম ১০০% থেকে বোধহয় বেশি নিশ্চিত ছিলেন যে আপনি জিতছেন, মানে আমাকেও তখন। আমি তো প্রথমেই বলেছিলাম যে আগে ১০ ছিল, তারপরে ১৫তে জিতবো, কিন্তু ১০,৩৭৬ ভোটে জিতলাম। আর উন্নয়ন বলতে এখন আমরা যেটা বলছি, যে সমস্ত চুরি চামারি যেটা হচ্ছিল, আর বিশেষ করে তুমি যদি লক্ষ্য করে দেখবে, কোনো জিপি গ্রাম পঞ্চায়েত কাজ করছে না। কারণ কি, ভয়ে কেউ আসছে না। গ্রাম পঞ্চায়েত সদস্য যে আছেন তারা তো বিশেষ করে তৃণমূলের সব, তা কেউ আসছেন না। তো আমরা সেখানে বলেছি যে না, এখন এই যে গ্রাম পরিষেবা যেটা, সেটা হোক, সবাই মিলে এখন কাজ করি আমরা। কিন্তু কোরাম না হলে 15 যে আপনার প্ল্যানিং কমিশন যেটা, যে তাদের যে যোজনা ছিল, যেটা যে স্যাংশন হয়েছিল, সেটা যদি ক্লিয়ার করতে না পারে, তার যদি পুরো কাজ না হয়, তাহলে 16 পে কমিশনে তার প্ল্যানিংই হতে পারবে না। সেই জন্য সব জায়গায় গিয়ে, বিশেষ করে বিডিওর কাছে গিয়ে, আমি জিপিতে গিয়ে সবাইকে বলছি যে এটা আপনার কাজ করুন। ডেকে ডেকে আনছি আমরা, মানে তৃণমূলে যারা আছেন ডেকে ডেকে আনছি। ডেকে এই যে একটা মানে স্বাভাবিকতা, যেটা মানুষ আগে ভয় করতো, মানে যেতেই পারতো না কোথাও, স্বাভাবিকতা ফিরে এসছে একটা। বাকি উন্নয়ন বলতে এখন আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের ইয়ের সময়, আমরা ভোটে ইস্তেহার হাজির করেছিলাম, তাই যে প্রথম ছিল অন্নপূর্ণা ভান্ডার যেটা আমরা করব, সেটা তো অলরেডি চালু হয়ে গেছে। আমি এবার তো তিনটি আপনার দাঁতনে অন্নপূর্ণা ভান্ডারের আমার এলাকাতে 3টি ব্লক পড়ে। তো 3টি ব্লকের মধ্যে সব জায়গা থেকে সেদিন নিজের হাতে, আর কোথাও 100 জন, কোথাও 50 জন, কোথাও 10 জন যে আমার এলাকা ছিল, সবার হাতে নিজের হাতে আমি প্রতীকী হিসাবে তুলে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে আমি ওখানে বসা থাকা অবস্থায় সকলের অ্যাকাউন্টে ঢুকলো, অন্নপূর্ণা ভান্ডার ঢুকলো, এটা একটা হয়েছে।
তারপরে আপনার আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটা আপনাদের যে স্বাস্থ্যসাথী হিসেবে এখানে ছিল, সেটাও চালু হয়ে গেছে এখন। আর আবাস যোজনা, ওটাও চালু হয়ে গেছে, যা দীর্ঘদিন ধরে পড়েছিল ওখানে। গ্রামে তো ভীষণভাবে আবাস যোজনার ঘরটা দরকার। না, ওটা কি ছিল, হচ্ছিল, কিন্তু যেহেতু বিজেপি করে সেই জন্য আবাস যোজনার নামটা ওদেরকে বারবার কেটে দিচ্ছিল। এবারে সেটা মানে সকলের জন্য আবাস যোজনার কাজটা শুরু হয়ে গেছে এখানে। কিন্তু একটা যদি বিষয় বলতে হয় যে বর্ষা আসছে, হ্যাঁ। হ্যাঁ বর্ষা আসছে এবং পশ্চিম মেদিনীপুর দাঁতন সেখানে তো যেহেতু ওই রাস্তা মোরামের মানে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? রাস্তা এখনো অনেকটা জায়গায় রাস্তা কাঁচা রাস্তায় রয়ে গেছে। বিশেষ করে আমার যে এলাকা, সেটা এত অনুন্নত এলাকা, সেখানে তৃণমূল একদম কিছু করেনি বললে নয়, কিন্তু যেখানে করেছে পর্যাপ্ত হয়নি। এখন সেই রাস্তাগুলো যাতে বৃষ্টির আগে কমপক্ষে মোরামে রাস্তা হতে পারে, কিন্তু তার জন্য প্রস্তাব করতে হবে, পাস করাতে হবে, সময় লাগবে। তো জিপির কিছু নিজস্ব ফান্ড থাকে, যে গ্রাম পঞ্চায়েতগুলো ফান্ড থাকে, সেখানে আমি বলেছি তাই সারা বছরে যেটু খরচা হবে সেটু রেখে যেটু অধিবৃত্ত ফান্ড আছে, সেই ফান্ডে যে তারা কি হচ্ছে, ওটা কারোর জন্য পারমিশন নিতে হবে না, ওরা নিজস্বভাবে গ্রামে কাজ করতে পারে। সেই জন্য বলেছি আমরা বৃষ্টির আগে কমপক্ষে মোরামে রাস্তা তৈরি করে দাও, যাতে কমপক্ষে এটা টোটো যেতে পারে, সাইকেল যেতে পারে, বা ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে, বয়স্করা একটু টোটো করে বাইরে যেতে পারে। সেটা সেটা শুরু হয়ে যাবে, এবার শুরু হয়ে যাবে, কারণ কি তার জন্য কিছু প্ল্যানিংয়ে ছিল, প্ল্যানিং হয়ে গেছে, এটা শুরু হয়ে যাবে, ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। আচ্ছা, মানে দাদা আমি যেটা প্রথমে পরিচয় দিলাম যে দাদা আপনি তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট একজন, মানে সেভেন সিস্টার্সের মধ্যে বোধহয় 6টা জায়গায় আপনার ফ্যাক্টরি রয়েছে। তো সেক্ষেত্রে দাঁতনের জন্য কিছু ভাবলেন? মানে আপনার তো বেঙ্গলে, মানে আপনার বাড়ি দাঁতনে বেঙ্গলে, কিন্তু বেঙ্গলে আপনার কোনো ইন্ডাস্ট্রি নেই এখনো পর্যন্ত। হ্যাঁ, বিশেষ করে আমি দাঁতনের কথাই ভাবছিলাম, কিন্তু সমস্যা আছে, জমি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার 33,000 কোটি টাকার একটা প্যাকেজ অ্যানাউন্স করেছে, আর তাতে 4 মাসের মধ্যে এই প্যাকেজটাকে ইউটিলাইজ করতে হবে। যদি কোনো স্টেট চায়, তো তার জন্য 100 একর একটা ল্যান্ডকে ডেভেলপ করা যেতে পারে, তাহলে ওই সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে আর স্টেট গভর্নমেন্ট ফান্ড মিলে করবে ওখানে। তো আমি যখন খোঁজ নিলাম যে আমার ওখানে কোনো গভর্নমেন্ট ল্যান্ডই নেই, মানে নেই ওখানে, 3 বিঘা 4 বিঘা 5 বিঘা বেশি ল্যান্ড নেই। তো তার ফলে কি, যে ইমিডিয়েটলি যে কিছু করবো 4 মাসের মধ্যে, সেই জিনিসটা এখনই হয়ে উঠছে না। তখন আমি ভাবছি ধীরে ধীরে করে ওখানে এই যে কী করে একটা রাইস মিল বড় করা যায়, তো প্রাইভেট ল্যান্ড নিতে হবে, বা ওখানে যে বাদাম চাষে বাদামের একটা এক্সট্রাকশন করে যে অয়েল কী করে করা যায়, সে করে যায়। আর এখন যেটা আমি ভাবছি, যে মরশুম যে বর্ষা আসছে, বর্ষার আগে যাতে 1 লক্ষ ফলের চারা আমি যাতে ওখানে লাগাতে পারি, প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি ঘরে দিতে পারি। কালকে লঘু উদ্যোগ ভারতী বলে একটা সংস্থা আছে, তুমি যদি নাম শুনে থাকো, এটা সংঘেরই একটা উইং এটা। তা কলকাতার যে সাউথ বেঙ্গল যেটা আছে, সাউথ বেঙ্গলের যাদের ইউনিট, সেখানে কালকে বসে মিটিং হয়েছিল। তারা সবাই বললো যে আমি বললাম যে দাঁতনকে আমি একটু ভালো করে সাজাতে চাই, একটু ওখানে তো অনেক অনুন্নত আছে, বলে আপনি যে রকমের পরিকল্পনা দেবেন আমরা কাজ করব। তো এই জন্য 1 লক্ষ যে চারা গাছ, ফলের চারা গাছ, সেটা ওনারা দেবেন ঠিক করেছেন। আর সেটা নিয়ে আমরা আগামী 1.5 মাসের মধ্যে, মানে ওই তোমার রথযাত্রা পর্যন্ত, তার মধ্যে আমরা 1 লক্ষ চারা গাছ লাগাবো, এটা ঠিক করেছি আমরা। আর একটু বর্ষাটা পেরোলেই আমরা কি করে ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রি কি করে করা যায়, কটেজ ইন্ডাস্ট্রি, যে বড় 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 অনেক না হয়। মানুষ মানে আপনার দাঁতনের মানুষ দাঁতনেই কাজ পাবে। ওটাই যে আমি তখন বলেছিলাম, যে সব ছেলেরা বাইরে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকের বাইরে আছে, তারা কমপক্ষে বাড়িতে থেকে, ছেলে মায়ের কাছে থেকে, স্ত্রীর কাছে থেকে, ভাই বোনের কাছে থেকে যদি কিছুটা হাতের কাজ করতে, অল্প পয়সা হলে ওরা কাজ করবে। কারণ ওখানে 15,000 20,000 টাকা পাচ্ছে, ঘর ভাড়া খাওয়া করাতে তো 10,000 টাকা চলে যায়, তো হাতে 5-7,000 টাকাই থাকে। তো সেটুকু যদি এখানে কামাতে পারে, যদি মানে উপার্জন করতে পারে, তাহলেও অনেকটা সাশ্রয় হবে। তো সেটাই ভাবছি কি করে করা যায়। দাদা মমতা বন্দ্যোপাধ্যায় আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, হ্যাঁ, তো তিনি তো সবসময় বলতেন ইন্ডাস্ট্রি আনছেন, ইন্ডাস্ট্রি, তিনি এখানে গ্লোবাল সামিটও করতেন। তো আপনি মানে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি কেন বাংলার জন্য কিছু ভাবেননি, যেখানে আপনি বাংলার ছেলে? আচ্ছা, আমাকে তুমি বলো তো, বাংলাতে ওনার এই 15 বছরে 6,668টি শিল্প প্রতিষ্ঠান উঠে গেছে বা বন্ধ হয়ে গেছে। তো কোথায় শিল্প, কোথায়, কোন জায়গায়, কোথায় যায় শিল্প? কোনো শিল্প দেখতে পাচ্ছি তো আমরা। শিল্প এখন পশ্চিমবঙ্গ শিল্প একদম তোলা নিয়ে 4 নম্বরে এসে না 6 নম্বরে এসে গেছে। তো সেখানে শিল্পের পরিবেশই নেই তো। আর এখানে শিল্প করতে গেলে কাটমানি, তারপরে আপনার ওই যে সিন্ডিকেট, এগুলো কে দেবে এখন? একজন কোনো ইন্ডাস্ট্রিয়ালি যদি কোনো কাজ করে, তার শিল্পের পরিবেশ তৈরি করতে হবে। তখনই বলেছিলাম এটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি হতে হবে, সিঙ্গল উইন্ডো এজেন্সি হতে হবে, যার মধ্যে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে তোমার অনেকগুলো পারমিশন দিতে হয়। এখানে ফ্যাক্টরি লাইসেন্স নিতে হয়, পলিউশনের নিতে হয়, ইলেকট্রিক নিতে হয়, ফায়ারের নিতে হয়, তো অনেকগুলো আছে এগুলো। যদি ফরেস্ট তো ফরেস্টেরও ক্লিয়ারেন্স নিতে হয়।
সেগুলো যদি আমরা একটা জায়গায় করতে পারি, একটা সিঙ্গল উইন্ডো এজেন্সির মাধ্যমে করতে পারি, একই জায়গায় অ্যাপ্লিকেশন করলো আর সেখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের এনওসি দিয়ে দিল, তখন সুবিধা হয়। কিন্তু সেই জিনিসগুলো নেই তো এখানে। তার ফলে এখানে কোনো ইন্ডাস্ট্রি অ্যাটমসফিয়ার না থাকলে লোকে আসবে না, আর তার ফলে আমারও সেখানে আসা হয়নি, সম্ভব হয়নি। এবার অনেকটা তো পিছিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকটা আমরা এই বাংলাকে আমরা 35 বছর বাম শাসন আর এই 15 বছর মানে 50 বছর পিছিয়ে গেছে, 50 বছর এই পশ্চিম পিছিয়ে গেছে। আর কোনো রকম আর্থিক এখানে প্রগতি কিছু নেই এখানে। আর শিক্ষার হাল তো তো তোমাকে বেশি বলার কিছু নেই। এখানে সব ছেলেমেয়েরা বাইরে পড়তে যায়। একসময় যেখানে আইএস আইপিএস আমাদের এখান থেকে, বিশেষ করে আইএস, এটা আমাদের বাংলা থেকে বেশি হতো, আমাদের মেডিকেলে ছাত্ররা বেশ ভালো করতো, কিন্তু এখন সেগুলো করছে না। এখন বাংলায় শিল্প গড়বেন বলে এরকম কখনো ভাবনা ভেবেছিলেন, কিন্তু মানে কোনোভাবে হয়নি, কোনো জায়গায় আটকে গেছে কোনো দুর্নীতির কারণে, মানে এরকম কি? যখন বিজেপির এখানে সম্ভাবনাময় ছিল যে বিজেপি এখানে আসবে, তখন থেকে আমার মাথায় ঢুকেছে এখানে যে বাংলায় এসে কিছু করতে হবে আমাকে। কারণ তো আমি বাইরে গিয়ে করছি, তো যেহেতু আমার জন্মস্থান এখানে, এখানকার থেকে আমি উঠে গিয়ে অন্য জায়গায় কাজ করছি, তো এখানকার ছেলে মেয়েদের জন্য কিছু যদি করতে পারি, তার জন্য তখনই আমার চিন্তাভাবনা শুরু হয়েছিল। সেভাবে গত 5 বছর ধরে আমি এখানে আর সাংগঠনিক কাজে যুক্ত ছিলাম। যেহেতু এখন আমরা শাসন ক্ষমতায় এসেছি, সেখানে আমরা কিছু না কিছুভাবে ওখানে কি করে একটু অল্প হলেও, মানে কুটির শিল্প হলেও আর মাঝারি শিল্প হলেও কিছু করা যায়, সেটা আমি 1 বছরের মধ্যে কিছু না কিছু একটা দাঁড় করিয়ে ছাড়বো ওখানে আমি। আচ্ছা, না, আমি বলতে চাইছি আগের সরকারের কাছে, এটা তো আপনাদের সরকার, আপনি নিজে এমএলএ, আগের সরকারের কাছে আপনি কি কোনোদিনও এরকম কিছু জানিয়েছিলেন যে আমি এখানে বাংলার জন্য, বাংলায় করতে চাই কিন্তু কোনোভাবে আটকে গেছে, এরকম কি কিছু রয়েছে? আমি তখন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনে যিনি ছিলেন, আমাদের পরিচিত ছিলেন, উনি বিজেপিতে ছিলেন, তো উনি চলে গেছিলেন তৃণমূলে, তো উনি ওখানে চেয়ারম্যান ছিলেন। তো ওনাকে আমি একবার আগ্রহ করেছিলাম যে এখানে কিছু করা যায় কিনা। তখন উনি আমাকে একটা প্লট দেখতে বলেছিলেন মুর্শিদাবাদে, যে ওখানে গিয়ে দেখে এসো, আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে। তো আমি গিয়ে দেখলাম কোনো একটা প্লট আছে, ওখানে অনেকটা ঘেরা আছে, কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই, না ইলেকট্রিসিটি, না জল, না রোড। তো এগুলো যদি না থাকে, সেগুলি যদি আমাকে করে যদি ইন্ডাস্ট্রি করতে হয়, তো সমস্যা ছিল। তখন থেকে আর বিষয়টা আমার মাথায় ছিল, কিন্তু আর করা হয়ে ওঠেনি আর কি। সেই জন্য বিষয়টা আমার, এটা 5 বছর আগের কথা বলছি আমি, 5 বছর 21 সালে যখন আমি এসেছিলাম তখন বিষয়টি। তো তারপরে ইনফ্রাস্ট্রাকচার না থাকলে কিছু করা যাবে না। সেই জন্য এখন আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো, খুব বেশি অনেকভাবেই করবো আমরা। আর বিভিন্ন জায়গা থেকে লোকের আসছে, মানে খোঁজখবর শুরু হয়ে গেছে যে বাংলা এখন পরিবর্তন হয়েছে। আর বিজেপি যেহেতু আসছে, বিজেপি একটা ট্রাস্টেড অর্গানাইজেশন, ট্রাস্টেড তোমার গভর্নমেন্ট, তো সেখানে লোকে টাকা ইনভেস্টমেন্ট করতে চাইবে এখানে। এখানে তো দাদা গ্লোবাল সামিট করেছিলেন মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এখানে ইন্ডাস্ট্রি আসতো না কেন? আপনি নিজে তো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনার কি মনে হয়? বললাম না, যেটা তোলাবাজি আর সিন্ডিকেট, এখানকার অ্যাটমসফিয়ারই ছিল না। মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটমসফিয়ার না থাকলে ইন্ডাস্ট্রি আসবে কেন ওখানে? মানে সর্বত্র তোলাবাজি, মানে টাকা চাওয়া হতো বলেই মানে ইন্ডাস্ট্রিয়ালের ভয়ে পালিয়ে যায়। ভয় এখানে কোনো পরিবেশ না থাকার পর, দেখো সাবমিট করলে ইন্ডাস্ট্রি আসবে না। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে, পলিসি হতে হবে, লিকুইডিটি পলিসি হতে হবে। পলিসিও নেই, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটমসফিয়ার নেই, তো লোকে আসবে কেন? সেই পরিবেশ এখানে ছিল না, সেই লোকে আসেনি, এখানে ইন্ডাস্ট্রি হয়নি। তাহলে এই 1 মাসে বিজেপি অনেক কিছু করেছে, আপনি যেটা বললেন অন্নপূর্ণার ভান্ডার, আয়ুষ্মান, আবাস যোজনা, এবং দাঁতনের মানুষ আরো, মানে আপনার থেকে, আপনি যেহেতু একজন দাঁতনের এমএলএ এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো আরো অনেক কিছু দাঁতন পেতে চলেছে তারা। পেতে পারবে। গতকাল আমাদের মাননীয় অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে মিটিং হলো, প্রায় আমরা 3-4 ঘন্টা ওনার সঙ্গে সময় কাটালাম। 1 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ মোটামুটি এই বাংলা পেতে চলেছে। 73টি প্রকল্প, যেটা আগে শুরু হয়েছিল, নতুন করে শুরু হয়েছে। আর কিছু প্রকল্প তো মমতাদি ওটাকে ক্লিয়ারেন্স দেয়নি। এই যে আমাদের চিংড়িহাটা যে আপনার মেট্রো রেল, এখানে ওটা আমরা আসার সঙ্গে সঙ্গে ওটা প্রকল্প ছাড় হয়েছে। আর এই ধরনের অনেক প্রকল্প যেটা ছিল, যেগুলোকে ছাড় দিলে বাংলার মানুষরা কিছু কাজ পেতে অনেক পারবে। কিছু তখন হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বলতো যে কেন্দ্র দিচ্ছে না, মানে এই বিষয়টা ঠিক কি? এটা কি ঠিক কথা, মানে কেন্দ্র দিত না? এখন কি করে দিচ্ছে কেন্দ্র? এখন কেন দিচ্ছে কেন্দ্র? কেন্দ্র তখনই দিত, উনি অশ্বিনী বৈষ্ণবজি নিজে বললেন যে আমি অনেকবার নিজে ফোন করেছি, নিজে আমি চিঠি লিখেছি, রিপ্লাই করতেন না উনি। ওই ইন্ডাস্ট্রি করার জন্য, রেলওয়ে এখানে প্রকল্প করার জন্য, মানে যাতে জমি না পায় তার জন্য উনি কোর্টে গেছেন। আর হাইকোর্টে হেরেছেন, তো সুপ্রিম কোর্টে গেছেন। এখানকার ইচ্ছে করে বাংলাকে পিছিয়ে রাখার চেষ্টা। তার কারণ হচ্ছে, যদি এখানে রেলওয়ে প্রকল্প হয়, সেটা কেন্দ্র সরকারের যোজনা,
ফলে কেন্দ্র তাহলে বিজেপির দিকে মানুষ ঢলে যাবে। এই যে রাজনৈতিক মানে হিসাব করার নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য একেবারে বাংলাকে পিছিয়ে দিল, বাংলার মানুষকে পিছিয়ে। বাংলা তো বেঁচে গেল, আমি বলবো বাংলা বেঁচে গেলো। তার কারণ হচ্ছে কি, বাংলা যেদিকে এগোচ্ছিল অর্থনৈতিকভাবে তো তলানিতে ছিলই, বাকি সামাজিক আর সদ্ভাব যেটা সেটাও ধীরে ধীরে নষ্ট হচ্ছিল। একটা গোষ্ঠীকে এত বেশি করে তোলা দেওয়া হচ্ছিল, আগামী দিনে যে কী হতো সেটা বলা মুশকিল। বর্ডার সিল করতে দিচ্ছিল না। বিএসএফ বারবার চিঠি দিয়ে চাইছিল, অমিত শাহ যে নিজে বলে গেছে যে 7বার চিঠি দিয়েছেন, একবারও চিঠি উত্তর দেয়নি যে আমাকে জমি দাও, আমি বর্ডার সিল করবো যাতে ওখান থেকে অনুপ্রবেশ করতে না পারে। একটা অনুপ্রবেশ তো বাংলার পক্ষে তো বিরাট বড় একটা অভিশাপ। তো লোকগুলো এসে এখানকার অর্থনৈতিক জীবনের উপর মিশে গিয়ে ওখানকার অর্থনৈতিক যে কাজকর্মকে দেশের লোকেরা আমাদের সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে, আমাদের যেটা পাওয়া। হ্যাঁ, তুমি দেখলে তো কত কত লোক যে এসআইয়ের সঙ্গে বেরিয়ে গেছিল, এবারে বিজেপি সরকার আসতেই কত লোক পালিয়ে যাচ্ছে, চেকপোস্ট দিয়ে পালিয়ে যাচ্ছে এখন। সেটা কি আছে, আমার যেটা মনে হয়েছে বা এখন বিধায়ক হওয়ার পরে আরও বেশি করে বুঝতে পারছি যে তৃণমূল সরকারে উন্নয়নের পক্ষে কোনোদিন কাজ করে। প্রত্যেকটি ব্যক্তি, যারা নেতা, ছোট হোক বড় নেতা হোক, কী করে 2 পয়সা কামানো যায়, কী করে একটা নিজের স্বার্থ সিদ্ধি হয়, সেটারই কাজ হয়েছে। ও বাংলার উন্নয়নের কথা কি ভাবেনি। সব থেকে বেশি করে ইন্টারেস্টিং বিষয় যে সব থেকে বেশি করে কিন্তু তৃণমূল সরকারই বলতো উন্নয়নের কথা, এবং এখন কিন্তু দেখা যাচ্ছে একের পর এক যারা রয়েছেন তৃণমূলের ছোট বড় নেতারা গ্রেফতার হচ্ছেন সমস্ত তোলাবাজির অভিযোগে, এবং সাধারণ মানুষ সেই অভিযোগটা করছে। তুমি কি মনে করো যে তৃণমূল দলটা থাকবে? এই তো তৃণমূল অলরেডি ভেঙে তো দুটুকরো হয়ে গেছে। মানে সংসদও ভাঙন, আবার বিধানসভা ভাঙন। আর প্রতিদিন মেয়র, কলকাতার মেয়র উনিও পদত্যাগ করেছেন। আর প্রতি জায়গায় মানে সব জায়গাতে যে অঞ্চল প্রধান, তারপরে জেলা পরিষদে যারা আছে সবাই পদত্যাগ করছে এখন। কারণ তারা বুঝে গেছে তারা আর এই সমাজে লোকের চোখে এত হীনমন্যতায় এসে গেছে যে ওরা কাজই করতে পারবে না। সমাজের চোখে সম্মান বলে কোনো জিনিস নেই ওখানে। সেই জন্য আগামী দিনে এই উন্নয়ন খুব ত্বরান্বিত উন্নয়ন হবে। আর বিশেষ করে মোদিজি বলেছেন যে শ্যামাপ্রসাদে তৈরি করা যে দল, যে শ্যামাপ্রসাদ বাংলার যিনি ছিলেন, সে বাংলা অনুন্নত হয়ে থাকবে আর বাকি দেশ এগিয়ে যাবে, সেটা ঠিক নয়। আর উনি বলেছেন বাংলা যেরকম আগে ছিল, আগামী দিনেও বাংলা সেরকম অগ্রগতি পথ দেখাবে। সেই দিকে আমরা ভারতীয় জনতা পার্টি কাজে এগোচ্ছে, আগামী দিনে সরকার সেভাবে কাজ করবে। একদম। দাদা, আমি যদি একটু অন্য বিষয়ে যাই, এটা তো গেল আপনার উন্নয়নের কথা, একদম। একটু যদি অন্য বিষয়ে যাই, যে আপনি তো আরএসএস একদম মানে প্রথমেই যে আপনি বলছিলেন যে একদম সক্রিয়ভাবে আরএসএসটা করেছেন, আপনি নিজে ফ্যামিলি ছেড়ে প্রায় দীর্ঘ 10-15 বছর আপনি আরএসএস এর সঙ্গে আর কি একদম ছিলেন। আপনি এমার্জেন্সির সময় জেলও খেটেছিলেন, সব থেকে বড় বিষয় প্রচারক জীবন বলে, পরিবার ছেড়ে প্রচারক হিসেবে পূর্ণকালীন হিসেবে আমরা কাজ করেছিলাম ওখানে। হ্যাঁ, জেলেও গেছিলাম ওখানে ইমার্জেন্সির সময়। তো সেটা তো আমাদের যেরকম যেরকম সময়ে আহ্বান থাকে, সংঘের প্রতি আমাদের একটা নিষ্ঠা আছে। সংঘ যখন যখন দেশের জন্য বা সমাজের জন্য প্রয়োজন মনে করে, তখন স্বয়ংসেবকদের আহ্বান করে যে এই কাজটা করতে হবে, তখন আমরা সেই কাজটা করি। তখন ইমার্জেন্সি ছিল, সেই সময় ইমার্জেন্সিটা দেশের পক্ষে যেটা ব্যক্তিগত কারণে ইমার্জেন্সি দেশের উপরে চাপানো হয়েছিল। ইন্দিরা গান্ধী ওই ভোটে কারচুপি করেছিলেন, আর হাইকোর্ট ওনার সদস্যপদ খারিজ করলো, তার উনি ইমার্জেন্সি ঘোষণা করলেন। এর মধ্যে দেশের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, দেশের আন্তরিক বা বহির্গতভাবে কোনো সমস্যাই ছিল না। তো সেটা আমরা বিরোধিতা করেছিলাম। সেই হিসেবে আমাদের সংঘ বা আমাদের ঠিক করেছিল যে এটা আমাদের দেশের পক্ষে ঠিক নয়, আর ব্যক্তির সাথে ব্যবহার হচ্ছে গণতন্ত্রকে বা আমাদের প্রশাসনকে, তো এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সেটা তো গেল একটা পার্ট। তো সেক্ষেত্রে আপনি এমএলএ হয়ে এলেন দাঁতনের, মানে এইটা কেন? মানে আপনি একজন নিজে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনার তো কোনো সেই অর্থে দরকার ছিল না যে রাজনীতি মানে এই ক্ষেত্রে আসা। দেখো, জীবনে কেবল অর্থনৈতিক উন্নতি বা এটাই তো আমরা যেটা সঙ্গে স্বয়ংসেবক মনে করি না যে এটা খালি এটাই জীবনের সম্পূর্ণ জীবন। আমরা মনে করি যে যখন আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, তো সমাজ ব্যবস্থা যেরকম ছিল আগে, দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা ছিল তোমার ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে 4টে পর্যায় ছিল। তো সেই পর্যায়ে একটা আমি গার্হস্থ্য জীবন করেছি, যে চাকরি আমরা ইন্ডাস্ট্রি করেছি। এরপরে যে দুটো জীবন আছে, বানপ্রস্থ, সন্ন্যাস। তো আমরা যে বলা হয় যে তোমার ওই শব্দটা ভুলে যাচ্ছে আমাদের,
যে তুমি যখন এখন তোমার সব ঠিক হয়ে গেছে, ছেলেরা যখন জিনিস সামলাচ্ছে, তো সমাজের জন্য বেরিয়ে যাও, আর কি করবে, কতদিন তুমি কাজ করবে আমাদের। তো বানপ্রস্থি হয়ে এখন আমি এই কাজ করছি। আমার স্ত্রী মাঝে মধ্যে যদিও আসেন, তো ছেলের কাছে বেশি থাকেন ওনারা, ছেলেরা আমার কাজ সামলাচ্ছে। তো আমি এখন পূর্ণ সময়ের, আর খুব আনন্দ পাচ্ছি কাজটা করতে গিয়ে। আমি যখন আমি ব্যবসা করতাম, ব্যবসা অনেক রকম সমস্যা হয়, রোজ কিছু না কিছু সমস্যা থাকে, সরকারি সমস্যা, লেবার সমস্যা, র মেটেরিয়াল সমস্যা, বিক্রি সমস্যা। কিন্তু এখন আমি এত আনন্দ পাচ্ছি কাজ করে। মানে ছেলেরা বড় হয়ে গেছে, তাদের ওপরে ব্যবসার দায়ভার দিয়ে আপনি এখন মানুষের সেবায়। মানুষের সেবায় এসেছি এখানে। সেবা বলবো না, মানুষের কিছু আমি কাজ করার সুযোগ পাচ্ছি, মানুষ আমাকে এসে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি সেবাও করবো না, আমাকে এই দান্তনের জনসাধারণ আমাকে সুযোগ দিয়েছেন কিছু কাজ করার, সেটা আমি করার চেষ্টা করছি। একদমই। আর যে কথাগুলো বললাম যে আপনি এত বছর ফ্যামিলি কে ছেড়ে স্যাক্রিফাইস করেছেন, হ্যাঁ, তো তারপর MLA এই হয়েছি। যে এমএলএ হয়েছেন, কিন্তু আপনি তো দাদা মন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। মন্ত্রীর থেকেও যদি কিছু বলেন, আপনি সিএম হওয়ার দৌড়ে ছিলেন। তো সেখান থেকে আপনাকে আমি মানে দেখতে পেলাম যে কোনো মন্ত্রিত্বই আপনার ভাগ্যে জুটলো না। কোনো খেদ হচ্ছে না? খেদে কোনো কারণ নেই তো। কারণ কি, মন্ত্রিত্ব পেলে হয়তো ভালো হতো বা বেশি কাজ করতে হতো। এখন ঠিক আছে, এখনও কোনো কম কাজ করছি না। আমি আমার অলরেডি আবার বিধানসভা অফিস শুরু করে দিয়েছি। সেখানে 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত লাগাতার কার্যক্রম হচ্ছে। যেসব জনসাধারণ আমার ওখানে আছেন, যারা ভোটাররা আছেন, তার কোনো অসুবিধা হলে ওখানে অফিসে আসছেন। তাদের কোথাও পুলিশে কেস আছে, কোথাও কোনো অসুখ বিসুখ হচ্ছে, কোথাও হাসপাতালে নিয়ে যাবেন, যত রকম পরিষেবা দেওয়া যায় তার চেষ্টা শুরু হয়ে গেছে। উন্নয়ন যাতে হয়, পরিষেবা যাতে বেশি করে আমাদের হতে পারে ওই অঞ্চলে, সেটা কাজ করছি। তো মন্ত্রী হলে আর বেশি হয়তো পুরো পশ্চিমবঙ্গে করতাম, সেটা আমার এলাকাতে করছি। তো কাজ তো থেমে থাকেনি। আর মন্ত্রিত্ব দেওয়া না দেওয়ার ব্যাপার, সেটা তো আমাদের যারা রাজ্য নেতৃত্ব বা যারা বিশেষ করে মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি ভাববেন, উনি ওনার মতন করে ওনার ক্যাবিনেট সাজাবেন। সেজন্য উনি যদি মনে করেন দেবেন, না যদি নাও দিতে তাতে আমার কোনো আপত্তি নেই, এতে দুঃখের কিছু নেই, তো আক্ষেপের কোনো ব্যাপারই নেই তো। কারণ কি, আমরা 208 জন আমরা বিধায়ক আছি, তো সবাই তো আর মন্ত্রী হতে পারবে না, তাদের কতিপয় মন্ত্রী হবে। তো যারা হয়েছেন ভালোই হয়েছেন, তারা আমাদের অনেক পুরনো ধরনের কর্মী, আমার আশা করি তারা খুব ভালো কাজ করবে। মানে এই যে মানে অনেকেই বলে এরকম, তো বিদ্রোহও দেখা যায়, আমাকে এই পদ দেওয়া হলো না, আমাকে কেন মন্ত্রিত্ব দেওয়া হলো না। কিন্তু মানে আপনার যে বিষয়টা, আমি মানে আপনি যেটা বললেন যে না কোনো খেদ নেই, মানুষের জন্য তো কাজ হচ্ছেই। তো এটা কি মানে সেই আপনি যে আরএসএস ঘরানার সেইখান থেকে পাও না এই বিষয়টা? মানে এটা আমি দিলীপ ঘোষের মধ্যেও দেখেছিলাম, উনিও আরএসএস এর। আমাদেরকে যখন যখন দায়িত্ব দেওয়া হয়, সে দায়িত্ব আমরা পালন করি। মানে দায় এক্স্যাক্টলি এই কথাটাই দিলীপ হ্যাঁ, ঘোষও হ্যাঁ, বলেছিলেন, উনিও আরএসএস দায়িত্বের ঘরানার। জন্য আমরা লালায়িত নয় যে আমাকে দায়িত্ব দাও তবে কাজ করব। আমাদের আলটিমেট গোল কি আছে, আমার কিছু এই দেশের জন্য কিছু করতে হবে, সেটা যেভাবে করা যায় করতে হবে, কোনো অসুবিধা নেই। আমাকে যদি কালকে বলে তোমাকে ওই বিধানসভায় এসে তোমার দায়িত্ব দেওয়া হলো, ওখানে তুমি ঝাড়ু মারো বা সাফ সাফাই করো, ফুলের গাছে জল দাও, ওটাই করতে থাকবো। আমার তো তাতে কোনো আক্ষেপ নেই। তো যেহেতু আমাদের নেতৃবর্গ যারা আছেন, তারা আমার প্রতি বিশ্বাস আস্থা রেখে যে কোনো কাজ দেন, সেটা আমি একদম যত্ন সহকারে একদম আনন্দের সঙ্গে করবো। তাতে কোনো কোনো আক্ষেপ বা কিছু অসন্তোষ হওয়ার কোনো কারণ নেই। একদমই। অনেক ধন্যবাদ। আমাদের আজকে বাংলা হান্টের সঙ্গে ছিলেন অজিত কুমার জানা, দাঁতনের এমএলএ। খুব শিগগিরই তিনি যেটা আভাস দিলেন যে দাঁতনের জন্য কিন্তু খুব উন্নয়ন হতে চলেছে, এবং ইন্ডাস্ট্রিও কথাও তিনি কিন্তু ভাবছেন। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, নিউ টাউন।